হুম, ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশনটাই হচ্ছিল। তো তার আন্ডারে 3টে পয়েন্ট আছে। ডিজিজ ট্রান্সমিশন হয় কিভাবে? সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো সেখানে আমরা রিজার্ভেয়ার ব্যাপারে পড়ছিলাম। রিজার্ভেয়ার মানে রিজার্ভ করে রাখে যে রোগটাকে। নিউজ করো তুমি। তো রিজার্ভেয়ার আন্ডারে আমরা 3টে টাইপ পেয়েছিলাম। একটা হচ্ছে হিউম্যান রিজার্ভেয়ার, একটা অ্যানিমাল রিজার্ভেয়ার, আর একটা হচ্ছে রিজার্ভেয়ার ইন নন লিভিং থিংস। রোগ মানুষের মধ্যেও থেকে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। প্রাণীর মধ্যেও থাকতে পারে। যেমন রেবিস হয় কুকুরের থেকে। আর নন লিভিং থিংস এ থাকে। যে কারণে আমরা করোনার সময় স্যানিটাইজ করতাম, মোবাইল থেকে শুরু করে সবকিছু স্যানিটাইজ করতাম। তো হিউম্যান রিজার্ভেয়ারটা আমি শুরু করেছিলাম আগের দিনে, তুমি দেখে নেবে, লিংক আছে, আপলোড করা আছে। তো হিউম্যান রিজার্ভেয়ারের মধ্যে মানুষের থেকে কিভাবে রোগ ছড়ায়। এ নম্বর পয়েন্টে ছিল কেসেস। কেসেস বলতে কারো একজনের রোগ হয়েছে, সে একটা কেস। তো সেখান থেকে কিভাবে রোগ ছড়ায়, ক্লিনিক্যাল ইলনেস, সাব ক্লিনিক্যাল কেস কাকে বলে, ল্যাটেন ইনফেকশন। ল্যাটেন ইনফেকশন বলতে কি বোঝায়, এখানে কিছু খুব জরুরি কথা বলেছিলাম। ক্লিনিক্যাল ইলনেস বলতে কি, কারোর মধ্যে একটা ইনফেকশন ঢুকেছে এবং তার মধ্যে সিমটম দেখা যাচ্ছে, তাকে বলা হবে ক্লিনিক্যাল ইলনেস। সাব ক্লিনিক্যাল, ইনফেকশনটা ঢুকেছে কিন্তু কোনো রকম সিমটম তৈরি হয়নি, সাব ক্লিনিক্যাল কেস, ভেরি ডেঞ্জারাস। এরাই হচ্ছে সব থেকে বেশি রোগ ছড়ায়। সাইলেন্ট থাকে, কেউ জানে না ওর কি হয়েছে, সবার সাথে মিশে বেড়াচ্ছে, রোগ ছড়িয়ে দিচ্ছে। আর একটা কি, ল্যাটেন ইনফেকশন। ল্যাটেন ইনফেকশনটা কি, ইনফেকশনটা যাচ্ছে ঠিকই হোস্টের মধ্যে, কোনো রকম সিমটমও নেই, প্লাস কোনো রকম রোগও ছড়ায় না। তো একটা কেস 3টে ভাবে ভাগ করা হয়, ক্লিনিক্যাল, সাব ক্লিনিক্যাল, ল্যাটেন্ট। ক্লিনিক্যাল ঠিক আছে, বুঝে যাচ্ছে বাইরে থেকে ও রোগী ব্যক্তি, তো ওকে আলাদা করা যাবে, আইসোলেশন করা যাবে, হ্যাঁ, ডিজিজ ট্রান্সমিশনটাকে আটকানো যেতে পারে। কিন্তু সাব ক্লিনিক্যাল ভেরি ডেঞ্জারাস, আর ল্যাটেন্টটা ডেঞ্জারাস না, কারণ ওর মধ্যে সিমটমও নেই, ও রোগও ছড়ায় না। দেখো এখানে লেখা আছে যে the host does not shed the infectious agent which lies dormant. shed বলতে কি, ছড়াচ্ছে না, হ্যাঁ, does not shed। তারপরে আমরা কিছু টার্মিনোলজি পড়েছিলাম, এপিডেমিওলজিক্যাল টার্মিনোলজির মধ্যে প্রাইমারি কেস বলতে কি বোঝায়, ইন্ডেক্স কেস বলতে কি বোঝায়। প্রাইমারি কেস বলতে কি, a case refer to the first case, primary case refer to the first case of the communicable disease। তুমি যেখানে থাকো সেখানে একটা কমিউনিকেবল ডিজিজ দেখা যাচ্ছে, সেই এরিয়াতে প্রথম যার হয়েছিল সেই কেসটাকে বলা হয় প্রাইমারি কেস। আর ইন্ডেক্স কেস কি, ইন্ডেক্স কেস রেফার টু ফার্স্ট কেস টু কাম টু দ্য অ্যাটেনশন অফ দ্য ইনভেস্টিগেটর, যারা ইনভেস্টিগেট করছে যে সেখানে কি হয়েছে, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, ল্যাব টেস্ট চলছে, প্রথম যে কেসটা ধরা পড়েছিল ল্যাবে সেটা হচ্ছে ইন্ডেক্স কেস। প্রাইমারি কেস আর ইন্ডেক্স কেস সবসময় এক হবে না, কিন্তু হতেও পারে আবার না হতে পারে। একজনের প্রাইমারি কেস হয়েছিল ওই এলাকায়, ও ছড়িয়ে ছড়িয়ে চলে গেছিল, কোনো রকম টেস্ট ফেস্ট করে না, অন্য জায়গায় চলে গেছে। আর যাদেরকে ছড়িয়েছিল তাদের মধ্যে একজনের পরীক্ষা করে দেখা গেছে যে এই রোগটা হয়েছে, তাহলে যার পরীক্ষা করে দেখা যাবে তার হচ্ছে ইন্ডেক্স কেস, তাকে প্রাইমারি কেস যার প্রথম হয়েছিল। তো এই টার্মিনোলজি গুলো জানতে হবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো থাকতে পারে এমসিকিউ। ডিপ নলেজ না থাকলে এমসিকিউ করা যায় না। তো কেসটা হয়ে গেছিল, এবার হবে ক্যারিয়ার, বি নম্বর। ক্যারিয়ার বলতে কি, এ ক্যারিয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইনফেক্টেড পারসন or animal that harbors a specific infectious agent in the absence of discernible clinical diseases। ক্যারিয়ার বলতে তাকেই বোঝায় যে একটা ইনফেকশিয়াস এজেন্টকে হারবার করছে, মানে সেখানে তার শরীরে ইনফেকশিয়াস এজেন্টটা বাসস্থান বানিয়ে থাকছে, যার মধ্যে, সেই ক্যারিয়ার। সে অ্যানিমেল হোক আর হিউম্যান হোক, যে কিছু হতে পারে। and serve as a potential source of infection। ও কি করছে, পোটেনশিয়াল সোর্স অফ ইনফেকশনে কাজ করছে, ছড়াচ্ছে। যদি বলা হয় তোমাকে কেরিয়ার বলতে কি বুঝো, এখান থেকে ডেফিনেশনটা বলবে, কেরিয়ার ইজ ডিফাইন্ড অ্যাজ ইনফেক্টেড পারসন অর অ্যানিমাল দ্যাট হারবার এ স্পেসিফিক ইনফেকশিয়াস এজেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ ডিসকার্নিবল ক্লিনিক্যাল ডিজিজ অ্যান্ড সার্ভ অ্যাজ পোটেনশিয়াল সোর্স অফ ইনফেকশন। ডিসকার্নিবল ইন ক্লিনিক্যাল ডিজিজ বলতে বোঝাচ্ছে
সাইন সিমটম গুলো বাইরে থেকে বোঝা যাচ্ছে না, যে ও রুগী ব্যক্তি বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অ্যাবসেন্স অফ ডিসকার্নিবল ক্লিনিক্যাল ডিজিজ। ডিসকার্নিবল বলতে দৃষ্টিগোচর, যদি একদম বাংলা আক্ষরিক বাংলা বলি, তাহলে অ্যাবসেন্স অফ দৃষ্টিগোচর ক্লিনিক্যাল ডিজিজ। দৃষ্টিগোচর ক্লিনিক্যাল ডিজিজ না, বোঝা যাচ্ছে না যে রোগ হয়েছে, তো হচ্ছে ক্যারিয়ার। এবার থ্যালাসেমিয়াতে পড়েছিলাম ক্লাস 9 এর বংশগতিবিদ্যায়, ক্যারিয়ার পড়েছিলাম না, থ্যালাসেমিয়ার ক্যারিয়ার। যদি ক্যারিয়ার দুজনের মধ্যে বিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু 25% চান্সেস হচ্ছে বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার। একজন ক্যারিয়ার আর একজন নর্মাল, কোনো সমস্যা নেই। হ্যাঁ, দুজনেই যদি ক্যারিয়ার হয় তাহলে সমস্যা। সেই হচ্ছে ক্যারিয়ার, বহন করছে, তার মধ্যে কোনো রকম দৃষ্টিগোচর সিমটম দেখা যাবে না। তো ক্যারিয়ার মে বি ক্লাসিফাইড অ্যাজ বিলো। আমি যে লাইনগুলো পড়বো সেগুলো পেন্সিল দাগাতে থাকবে, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। তুমি যদি এরকম ছোট ছোট লেখা, কোনো ছবি নেই, হ্যাঁ, এতগুলো পেজের বই, নিজে যখন পড়তে বসবে না, অনীহা চলে আসবে, ভালো লাগবে না। যে লাইনগুলো আমি পড়বো সেগুলো দাগিয়ে রাখো, পরে যখন তুমি পড়তে বসবে চেনা চেনা মনে হবে। দাদা এগুলো বলেছিল। ক্যারিয়ার মে বি ক্লাসিফাইড অ্যাজ বিলো। ক্যারিয়ারকে 3 ভাগে ভাগ করা হয়: টাইপ, ডিউরেশন এবং পোর্টাল অফ এক্সিট। 3টে জিনিসের উপর ভাগ করা হয়। যদি টাইপ বলি, ক্যারিয়ার ইনকিউবেটরি টাইপ, কনভালসেন্ট, হেলদি। ডিউরেশনের উপরে বেস করে যদি আমি বলি যে ক্যারিয়ার কত রকম হতে পারে: টেম্পোরারি ক্যারিয়ার, ক্রনিক ক্যারিয়ার। একজন টেম্পোরারি বলতে কয়েকদিনের জন্য রোগ ছড়ালো, ব্যাস, তারপরে বন্ধ হয়ে গেল, আর রোগ ছড়াচ্ছে না। ক্রনিক, ও দীর্ঘদিন যাবত রোগ ছড়াচ্ছে, ও ক্রনিক ক্যারিয়ার। দেখবো আমরা কোন ডিজিজের ক্ষেত্রে ক্রনিক ক্যারিয়ার আমরা দেখতে পাই। পোর্টাল অফ এক্সিট বলতে ইউরিন, ইন্টেস্টিনাল এবং রেসপিরেটরি এবং আদার এইসব মাধ্যমে যারা রোগ ছড়ায়। ইউরিনের মাধ্যমে রোগ ছড়ালো, মনে করো একটা গ্রামে একটা পুকুর আছে, সে পুকুরের জল মানুষ খায়, ইউজ করে, এবং সেখানে গরুও যায়, স্নান করে, জল খায়, সেখানে ইউরিন ত্যাগ করলো, সেই ইউরিনটা জলে মিশে গেল এবং সেখান থেকে রোগ ছড়ালো। রেসপিরেটরির মাধ্যমে তো আমরা জানি, হাঁচি কাশি। ইন্টেস্টিনাল বলতে স্টুলের মাধ্যমে ডিজিজ ছড়ায়। একটা রোগের নাম বলো তো। ভেরি গুড, অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডস পড়াবো তোমাদেরকে মাইক্রোবায়োলজিতে। তো এই দেখো, এতদিনে আমার দোষ নেই, আমাকে দোষ দিতে পারবে না যে দাদা আমাদেরকে বললো এরকম ফিস টিস নিয়ে সবাইকে অ্যাডমিশন করালো, বললো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবে, হ্যাঁ, তাও এতদিনে কিছুই হলো না। আমার দোষ নেই, তোমরা ক্লাস করো না, ক্লাস না করলে আমি এনার্জি পাই না। আমি জানি তোমরা ক্লাস করতে পারো না, বিভিন্ন কাজ থাকে, হেলথ টক থাকে, হাবি যাবি, কিন্তু কি বলতো, ওই আমি জয়েন করলাম, কেউ জয়েন করলো না, একা একা শুধু আমি পড়িয়ে যাচ্ছি, শুধু রেকর্ড করার ধান্দায় হয় না। এক দুজনও যদি ক্লাস করে না, তবুও মোটামুটি রেকর্ডিং তো হচ্ছেই। জানি অনেকেই আমাকে মেসেজ করে বলে, স্যার সরি ক্লাস করতে পারলাম না, রেকর্ডিংটা দেবেন, দেখে নেবো। আমিও জানি হয় না, নার্সিং তোমরা পড়ছো, সেই জন্য রাতে আমি রাখার চেষ্টা করি 10টার সময়, যেন সবাই করতে পারে, তবুও করে না অনেকে। চেষ্টা করলেই করা যায়, যাই হোক, এক দুজন করলেও করানো যেতে পারে। তো মাঝখানে দেখলাম কেউ জয়েনই করতে না, ওই জন্য মাঝখানে আমি পুরো বন্ধ করিয়ে দিয়েছিলাম। এতদিন আমি অনেক কিছু শিখিয়ে দিতাম তোমাদেরকে। আমি যে শেখাচ্ছি না, এইগুলোর ইম্পর্টেন্স এখন বুঝবে না, পরে বুঝবে, পাস হয়ে যখন বেরিয়ে যাবে তখন মনে হবে, আরে দাদার ক্লাসগুলো যদি করতাম আজকে আমার এগুলো সুবিধা হতো পরে। যাই হোক, তো এবার হচ্ছে এ নম্বর টাইপ, ইনকিউবেটরি টাইপ বলতে কি বোঝাচ্ছে? ইনকিউবেটরি ক্যারিয়ার বলতে, ইনকিউবেটরি ক্যারিয়ার আর দোজ হু শেড দ্য ইনফেকশিয়াস এজেন্ট ডিউরিং দ্য ইনকিউবেশন পিরিয়ড অফ দ্য ডিজিজ। ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝায়? অর্গানিজমটা এন্ট্রি করে এবং তার যে লক্ষণগুলো প্রকাশ করার আগে পর্যন্ত সময়টা, সেই সময়টা ইনকিউবেশন পিরিয়ড। ভেরি গুড। লক্ষণগুলো প্রকাশ পেলো, 1 তারিখে ইনফেকশনটা ঢুকলো, 10 তারিখে লক্ষণগুলো দেখা দেওয়া শুরু হলো, তাহলে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 10, মানে 9 দিন। তো এই পিরিয়ডের মধ্যে যদি রোগ ছড়ায়, শেড, হ্যাঁ, ইনকিউবেটরি ক্যারিয়ার তাকেই বলবো যারা ইনফেকশিয়াস এজেন্ট ইনকিউবেশন পিরিয়ডের মধ্যেই ছড়ানো শুরু করে দিয়েছে। ভেরি ডেঞ্জারাস। তুমি দেখো, তার মধ্যে ইনফেকশনটা ঢুকেছে, এখনো পর্যন্ত সিমটম দেখা যায়নি, 9 দিন লাগবে, এই 9 দিনও ও ছড়িয়ে বেড়াচ্ছে রোগ, একে ওকে একে ওকে ওকে, যে কারণে লকডাউন করা হয়েছিল। এমন যদি হতো না, ওর মধ্যে সিমটম ডেভেলপ হলো, এবারও ছড়াতে পারবে,
তাহলে কিন্তু অতটা বেশি ডেঞ্জারাসটা না। এই ব্যাপারগুলো ভেরি ডেঞ্জারাস ইনকিউবেটরি ক্যারিয়ার। তো বলছে দিস ইউজুয়ালি অকার ডিউরিং দ্য লাস্ট ফিউ ডেজ অফ দ্য ইনকিউবেশন পিরিয়ড। হ্যাঁ, প্রথম দিক থেকে হয় না। মনে করো 1 তারিখে ঢুকলো, 10 তারিখে সিমটম দেখা গেল, মানে লাস্টের দিকে 7, 8, 9, 10 এইরকম দিনগুলোতে ম্যাক্সিমাম দেখা যায় রোগগুলো ছড়াতে থাকে। তো দিস ইজ মিজিলস, মামস, পোলিও, পার্টুসিস, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া এন্ড হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কিন্তু আমরা ইনকিউবেটেড ক্যারিয়ার দেখতে পাই। কোন কোন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। মিজিলস, মামস, পোলিও, পার্টুসিস, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া এন্ড হেপাটাইটিস বি। কনভালসেন্ট ক্যারিয়ার এটা কি জিনিস? এটা হচ্ছে that is those who continue to share the disease agent during the period of convalescence। মানে কনভালসেন্ট বলতে বোঝায় যে সময়টা ও সুস্থ হচ্ছে। মনে করো তোমার 1 তারিখে চিকেন পক্স ভাইরাস ঢুকলো শরীরে, হ্যাঁ, ড্রপলেট ট্রান্সমিশনের মাধ্যমে। 10 তারিখে তোমার মধ্যে সিমটম দেখা গেল, শুরু হলো, এবং 10 থেকে 17 তারিখ পর্যন্ত তুমি ভুক্তভোগী প্রচুর। 18 তারিখ থেকে তুমি সুস্থ হচ্ছ। এই 18 থেকে মনে করো 25 তারিখ পর্যন্ত তোমার সুস্থ হচ্ছে তুমি, অতদিন যদিও লাগে না, 3 দিন, 18, 19, 20, 21, 22 তারিখে তুমি সুস্থ হয়ে গেছে পুরো। তো সুস্থ হওয়ার টাইমটাকে বলা হয় কি? কনভালসেন্ট। হ্যাঁ, এটাকে বলা হয় কনভালসেন্স। তো এই সময়ে যদি কেউ রোগ ছড়ায়, তাও কি ডেঞ্জারাস। মানে ও সুস্থ হচ্ছে, ওই সময় ও রোগও ছড়াচ্ছে। এই কোন কোন রোগে দেখা যায়? টাইফয়েড ফিভার, ডিসেন্ট্রি, cholera, diphtheria and whooping cough. In these diseases clinical recovery does not coincide with bacterial recovery। বলছে যে এই রোগের ক্ষেত্রে তুমি ক্লিনিক্যাল রিকভারি দেখে বলতে পারো না যে তুমি ব্যাকটেরিওলজিক্যাল রিকভারি ঘটেছে। মানে শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা রয়েছে, কিন্তু ক্লিনিক্যাল রিকভারি দেখা যাচ্ছে, মানে বাইরে থেকে সিমটম গুলো গায়েব হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার মধ্যে সেই টাইফয়েডের ব্যাকটেরিয়াটা আছে। এখনো পর্যন্ত তো তুমি কিন্তু রোগ ছড়াতে পারো। তোমাকে এখনো পর্যন্ত খুব সাবধান থাকতে হবে, আইসোলেট করে রাখতে হবে। তাহলে দেখো, একটা গেল ইনকিউবেটরি ক্যারিয়ার, একটা গেল কনভালসেন্ট ক্যারিয়ার। আরেকটা লাইন দেখো এখানে বলছে, ইন দ্য কেস অফ টাইফয়েড ফিভার পেশেন্ট হু মে এক্সক্রিট দ্য ব্যাসিলাই। কিসের মাধ্যমে এক্সক্রিট করে ব্যাসিলাইটা? স্টুলের মাধ্যমে। ফর 6 to 8 উইকস, 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ও কিন্তু ছড়াতে পারে। এক্সক্রিট দ্য ব্যাসিলাই, তার দেহ থেকে ব্যাসিলাইটা বেরোয় মেনলি স্টুলের মাধ্যমে। হেলদি ক্যারিয়ার এটা কি? দে আর ভিকটিম অফ সাবক্লিনিক্যাল ইনফেকশন হু হ্যাভ ডেভেলপ ক্যারিয়ার স্টেট উইদাউট সাফারিং ফ্রম ওভার দ্য ডিজিজ। ওই হেলদি ক্যারিয়ার বলতে ওই সময়টাই বোঝায়। সাবক্লিনিক্যাল কেস, ওর মধ্যে ব্যাকটেরিয়া ওর মধ্যে ঢুকেছে ইনফেকশনটা, কিন্তু কোনো রকম সিমটম দেখা যাচ্ছে না, কিন্তু ও ছড়িয়ে যাচ্ছে, সেটাকে বলছে হেলদি ক্যারিয়ার। কেন হেলদি বলা হচ্ছে? বাইরে থেকে মনে হচ্ছে সুস্থ, কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করছে। কোন কোন ডিজিজে আমরা এটা দেখতে পাই? পোলিওমায়ালাইটিস, কলেরা, মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিস, সালমোনেলোসিস অ্যান্ড ডিপথেরিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টা ক্যারিয়ারের টাইপস এবং কোন ডিজিজে এটা দেখা যায়, খুব জরুরি। বাই ডিউরেশন অনুযায়ী যদি বলি, টেম্পোরারি ক্যারিয়ার কারা, কোন রোগে দেখা যায়? টেম্পোরারি ক্যারিয়ার আর দোজ হু শেড দ্য ইনফেকশাস এজেন্ট ফর শর্ট পিরিয়ড। হ্যাঁ, ক্রনিক ক্যারিয়ার কাকে বলা হচ্ছে? যে অনেক দিন ধরে রোগ ছড়াচ্ছে। যেমন chronic carrier occur in number of disease: typhoid, hepatitis B, dysentery, cerebrospinal meningitis, malaria, gonorrhea. Chronic carrier are far more important source of infection than the case. The longer the carrier state, greater the risk of community। অবশ্যই যে ডিজিজে ক্যারিয়ার অনেক দিন ধরে রোগ ছড়াবে, সেক্ষেত্রে তো সেই ক্যারিয়ারটা ডেঞ্জারাস হবেই। তো টাইফয়েড আছে, হেপাটাইটিস বি আছে, ডিসেন্ট্রি আছে, সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস আছে, তার মধ্যে টাইফয়েড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউতে টাইফয়েডটাই বেশি থাকে, তো এগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। তারপরে আবার চলে আসো পরের পেজে, অ্যানিমাল রিজার্ভেয়ার। তাহলে আমরা রিজার্ভেয়ারই পড়ছিলাম, হিউম্যান রিজার্ভেয়ার হয়ে গেল, অ্যানিমাল রিজার্ভেয়ার। The source of infection may sometime be animal and bird। Source of infection টা animal bird ও হতে পারে। There are 100 zoonotic diseases which may be conveyed to man from animal and birds। Best known example are rabies, yellow fever and influenza। এই যে ইনফ্লুয়েঞ্জাটা কিন্তু অ্যানিমেল থেকে এসছে।
ইনফ্লুয়েঞ্জাটা অনেক আগে এসছে। তারপরে কোভিড এর আগের যে ইয়েটা ছিল সার্স কি ছিল মনে পড়ছে না, ওইরকম কিছু একটা সার্স কোভ, তারপরে কোভিড-19। তো ইনফ্লুয়েঞ্জা এগুলো সব কিন্তু সব ওই অ্যানিমেল থেকে আসা রোগ। তাহলে 100 জেনেটিক ডিজিজ আছে, এটা হাইলাইট করে রাখবে। আর রেবিজ, ইয়েলো ফিভার, ইনফ্লুয়েঞ্জা। রিজার্ভয়ার ইন নন লিভিং থিংস, সয়েল, ইনঅ্যানিমেট ম্যাটার, জড় পদার্থ can also act a reservoir of infection. For example, soil may be harbors agent that cause tetanus, anthrax. জানোই, এই জন্য বলা হয় না এই পা কেটে গেছে টিটেনাস নেই। কেন? মাটি, পা কেটে গেছে, কাটা স্থানে মাটি লাগতেই পারে এবং মাটিতে থাকে হচ্ছে টিটেনাস, সেই জন্য সঙ্গে সঙ্গে ইনজেকশন নিতে বলা হয়। অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্সটা কি জিনিস দেখবে, অ্যানথ্রাক্সটা খুব কমন না, রেয়ার ডিজিজ, সার্চ করে দেখবে কেমন হয়, ঘা টাইপের হয়, হ্যাঁ একদম পচে যায়, এরকম টাইপের আর কি হয়। তো ডিজিজ ট্রান্সমিশন, তাহলে ডাইনামিক্স অফ ডিজিজ ট্রান্সমিশন আমরা পড়ছিলাম, হ্যাঁ কিভাবে কিভাবে রোগ ছড়ায়। এবার আমরা ডিজিজ ট্রান্সমিশন পড়বো। তো ডিজিজ কিভাবে ট্রান্সমিশন, তো সোর্স, তো ডিজিজ স্প্রেড ইন মেনি ডিফারেন্ট ওয়ে ফ্রম source or reservoir of the infection to susceptible human host. Source of infection ওই একই জিনিসই লেখা। Source of infection is the most cases is man himself who has disease. He may be case of carrier. Sometimes source of infection may be infected animal. ওই একই জিনিস লেখা যা পড়ছি এতক্ষণ ধরে। Mode of transmission, হ্যাঁ এখানে একটা নতুন জিনিস পেলে। Mode of transmission, এই যে ট্রান্সমিশন যে হচ্ছে তার মুডটা দু রকমের, ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্টের আন্ডারে ড্রপলেট, ডিরেক্ট কন্ট্যাক্ট, ড্রপলেট ইনফেকশন, কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড সয়েল, inoculation into skin or mucosa, transplacental or vertical transmission. Transplacental or vertical বলতে জানো কি? প্রেগন্যান্সি অবস্থায় মায়ের কাছ থেকে জিনিসটা মানে বাচ্চা আর কি পাইছে। ভেরি গুড, এই যে ভার্টিক্যাল কথাটা না দাগ দিয়ে রাখবে, অনেক সময় ট্রান্সপ্লাসেন্টাল দিলে তো তুমি বুঝে যাবে যে হ্যাঁ প্লাসেন্টা, না দিয়ে ভার্টিক্যাল দিয়ে দিল, হ্যাঁ ভার্টিক্যাল বলতে এটাই বোঝায় কিন্তু নিম্নলিখিত কোনটি ভার্টিক্যাল ট্রান্সমিশনের এক্সাম্পল, এভাবে দিয়ে দেয় কোশ্চেন। ইনডিরেক্ট ট্রান্সমিশন, ভেহিক্যাল বর্ন ডিজিজ, ভেক্টর বর্ন ডিজিজ, এয়ারborne ডিজিজ, হোমাইট বর্ন ডিজিজ, আনক্লিন হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার। প্রথমে আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্ট কন্ট্যাক্টের কোনো রকেট সায়েন্স নেই, ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য হয় যেমন কিসিং, সেক্সুয়াল কন্ট্যাক্ট, কন্টিনিউড ক্লোজ কন্ট্যাক্ট, ডিজিজ ট্রান্সমিটেড বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট। মোট কথা আমাদেরকে জানতে হবে কোন কোন রোগ কোন মুডে ট্রান্সমিশন হয়। ডাইরেক্টের আন্ডারে কি কি হয়? সিফিলিস, গনোরিয়া, হ্যাঁ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো ডাইরেক্ট কন্ট্যাক্ট আন্ডারে পড়ে যাচ্ছে, লেপ্রসি, স্ক্যাবিস, চুলকানি যেটা আর কি, স্কিন সেপসিস। স্ক্যাবিস একটা এমন রোগ প্রত্যেকেরই হয়, ছোটবেলায় একবার হলেও হয়। স্কিন সেপসিস, ড্রপলেট ট্রান্সমিশন, করোনা ভাইরাস যেভাবে ছড়িয়েছে আর কি। When a person with respiratory infection, cough, sneeze, or even talk loudly, fine droplets of saliva containing million of bacteria and virus are blown into the surrounding air. সেজন্য মাস্ক পরতে হয়। হাঁচি দিয়ে দিল, কেশে দিল, ব্যাস ওই যে তোমার ড্রপলেট বলতে সেই হাঁচি এবং কাশির যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলি বাতাসে ভাসছে, সেখানে কিন্তু মিলিয়ন অফ ব্যাকটেরিয়া থাকে। তো these droplet become source of infection when inhaled by susceptible person in the vicinity. সাসেপ্টিবল পার্সন সবার তো হয় না, সাসেপ্টিবল বলতে যার ইমিউনিটি কম, সাসেপ্টিবল পার্সন বলতে মেইনলি শিশু, প্রেগনেন্ট মহিলা, অসুস্থ রোগী, অসুস্থ ব্যক্তি, এদেরকে বোঝায়। This is known as droplet infection, which is the most common mode of spread of the disease. Very very important. বলা হবে যতগুলো মোড অফ ট্রান্সমিশন আছে সব থেকে কমন কোনটা? ড্রপলেট ট্রান্সমিশন। Disease transmitted by droplet infection include common cold, সর্দি কাশি, tuberculosis, TB, measles, whooping cough, diphtheria, cerebrospinal fluid, meningitis, COVID-19 হবে। Contact with soil, মাটির সংস্পর্শে এসে রোগ ছড়াতে পারে, যেমন হুকওয়ার্ম লার্ভা, যেটা আমি অলরেডি বললাম, অ্যাসকারিস লুব্রিকয়েডস নামক কৃমির দ্বারা হুকওয়ার্ম হয়। ওদেরকে হুকওয়ার্ম বলা হয়। টিটেনাস তো হয়, দেখলে একটু আগে। Inoculation into skin or mucosa. This disease agent may be inoculated directly into skin or mucosa, as for example rabies virus through dog bite,
হেপাটাইটিস বি ভাইরাস থ্রু কন্টামিনেটেড নিডল অ্যান্ড সিরিঞ্জ। ইনকিউলেট হয়ে যাওয়া, ইনকিউলেট বলতে সাধারণত, যদি আমি একদম আক্ষরিক অর্থ বলছি না, বোঝানোর জন্য বলছি, ইনকিউলেট বলতে কি, ফুটো করে ঢুকে যাওয়া আর কি, ইনকিউলেশন হয়ে যাওয়া একদম, হ্যাঁ, ভেদ করে চলে যাওয়া, ইনকিউলেট হওয়া, স্কিন অর মিউকোজা। সাধারণত ডগ বাইট, হেপাটাইটিস বি ভাইরাস, এগুলো হচ্ছে উদাহরণ। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন, যেটা তুমি অলরেডি বলে দিয়েছো, মায়ের থেকে বাচ্চার হচ্ছে। ভার্টিক্যাল ট্রান্সমিশন বলা হয়, কি হয়, রুবেলা, syphilis, hepatitis B, AIDS. In case of the disease agent produce malformation, birth defects of the embryo during the development. এগুলোর জন্য বাচ্চার malfunction হয়, maldevelopment হয়ে থাকে। ডাইরেক্ট, কমপ্লিট, প্রত্যেকটার উদাহরণ মনে রাখবে। ইনডিরেক্ট, vehicle borne disease, vehicle borne disease বলতে চিপ vehicle of transmission আর ওয়াটার, মিল্ক, ফুড, কোন একটা মাধ্যমে হচ্ছে, দুধের মাধ্যমে হচ্ছে, জলের মাধ্যমে হচ্ছে, খাবারের মাধ্যমে হচ্ছে, এগুলো vehicle borne disease। Other vehicle include blood, serum, plasma, other biological product. একজনের ব্লাড আরেকজনকে দেওয়া হলো, সে তার হেপাটাইটিস বি ছিল, ওরও হয়ে গেল, ব্যাস। তাহলে ব্লাড, সিরাম এগুলোকেও বলা যেতে পারে ভেহিকেল বর্ন ডিজিজ। দিস গ্রুপ ইনক্লুড ওয়াটার বর্ন, মিল্ক বর্ন, ফুড বর্ন। ভেহিকেলের আন্ডারে আবার এগুলো ভাগ করা হয়েছে, সাব ডিভাইড করা হয়েছে। ওয়াটার বর্ন, মিল্ক বর্ন, ফুড বর্ন, ব্লাড বর্ন, সব হচ্ছে ভেহিকেল বর্নের আন্ডারে। তাহলে একটা একটা করে মনে রাখতে হবে, একটা ওয়াটার বর্ন, একটা মিল্ক বর্ন, একটা ফুড বর্ন, ব্লাড বর্ন। Diseases transmitted by water, milk, and food include chiefly infectious of the alimentary tract such as enteric fever. Enteric fever মানে কিন্তু হ্যাঁ, টাইফয়েড, মনে রাখবে। টাইফয়েডের আরেক নাম এন্টারিক ফিভার। কলেরা, ডায়রিয়া, সব এগুলো তোমার ফুডবর্ন ডিজিজের আন্ডারেই পড়ে যাচ্ছে। অ্যান্ড ডিসেন্ট্রি, হেপাটাইটিস এও ফুডবর্নের আন্ডারে। ফুড পয়জনিং, হেপাটাইটিস বি is the most important disease transmitted through blood contact. ব্লাড বর্ন ডিজিজ যদি বলা হয়, এটাও তুমি বলতে পারো, ব্লাডের মাধ্যমে ছড়ায় এই হেপাটাইটিস বি। ভেক্টর বর্ন ট্রান্সমিশন, ভেক্টর বলতে জানোই, মশা, মাছি, হাবিজাবি, এগুলোকে ভেক্টর বলা হয়। In infectious disease epidemiology, vector is defined as arthropod or any living carrier that transport an infectious agent to susceptible individual. ভেক্টর বলতে কাদেরকে বোঝায়? আর্থ্রোপড or any living carrier। সবসময় যে আর্থ্রোপড হবে তা নয়। আর্থ্রোপড মানে জানোই, ক্লাস 9 এর লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলে না? হ্যাঁ, তোমার প্রাণী পর্বের আন্ডারে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার আন্ডারে কি ছিল? মাছি, মশা, পোকা মাকড়, হাবিজাবি। আর্থ্রোপড সেজন্যই বলা হচ্ছে, তাদের মাধ্যমে হয়। তারপর আরো ভাস্ট করে দিচ্ছে, অর এনি লিভিং। শুধু যে আর্থ্রোপোডাই রোগ ছড়াবে তা নয়, যে কেউ করতে পারে। তো ভেক্টর বর্ন ডিজিজ, এগুলো transmission of vector may be mechanical, biological transmission. Disease agent pass through development cycle or multiplication in the vector. The arthropod vector are flies, mosquito, flea, cockroach, lice, bug, ticks, mite. And vertebrate vector are mice, rodent, bat. Disease cause are malaria, filaria, chalazar, dengue, encephalitis, plague, schistosomiasis, and fish tapeworm. ফিশ টেপওয়ার্ম ওই যে মাছের থেকে হয়, এটা একটা মাছ আছে এক ধরনের, তার ভেতরে টেপওয়ার্ম যেটা থাকে, সেই মাছটা খাওয়ার মাধ্যমে টেপওয়ার্মটা চলে আসে ভেতরে। কালাজ্বর তো জানোই, ফাইলেরিয়াও জানো, কিউলেক্স মশার জন্য হয়। ওই এলিফ্যান্টাইটিস, হাতির মতো পা ফুলে যাচ্ছে। ম্যালেরিয়া জানো, এই তো ডেঙ্গু, এনসেফালাইটিস, যেটা এনসেফালাইটিস বলতে ব্রেনের ইনফেকশন হচ্ছে, ব্রেন ইনফেকশন হয় এনসেফালাইটিস। প্লেগ ইঁদুরের মাধ্যমে ছড়াচ্ছে। প্লেগ এখন দেখাই যায় না, কমন না এগুলা। কমন হচ্ছে যেগুলো, ওগুলো সবসময় মনে রাখবে বেশি করে। যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ভোলাই যাবে না, ডেঙ্গু ম্যালেরিয়া ডিটেলস জানতে হবে। ভেক্টর বর্ন হলো এয়ারবর্ন। এয়ারবর্ন ট্রান্সমিশন ইনক্লুড ট্রান্সমিশন বাই ড্রপলেট নিউক্লিয়াই অ্যান্ড ইনফেক্টেড ডাস্ট। ড্রপলেট নিউক্লিয়াই মাধ্যমে হচ্ছে, আবার ইনফেক্টেড ডাস্ট মাধ্যমে হচ্ছে। এই ড্রপলেট বলতে কি বোঝাচ্ছে? দিস আর এক্সট্রিমলি স্মল ইনফেক্টিভ পার্টিকেল লেস দ্যান 0.1 mm। এটাই মেন। ড্রপলেট বলতে কি বোঝাচ্ছে? ড্রপলেট নিউক্লিয়াই বলতে কি বোঝাচ্ছে? দিস আর এক্সট্রিমলি স্মল ইনফেক্টিভ পার্টিকেল less than 0.1 mm which keep floating in the air. These are generated during coughing, sneezing. Disease spread by droplet nuclei include influenza, tuberculosis. দেখো ওই একই জিনিসই হয়ে যাচ্ছে। এয়ারবর্ন ট্রান্সমিশনের আন্ডারে ড্রপলেট নিউক্লিয়ারটাই কিন্তু ড্রপলেট ট্রান্সমিশন, একই জিনিস। কিন্তু স্পেশালি ড্রপলেট বলতে বোঝাচ্ছে 0.1 mm, লেস দেন 0.1 mm সাইজ হবে সেই পার্টিকেলটার। ইনফেক্টেড ডাস্ট, তো এয়ারবর্নের আন্ডারে ড্রপলেট ইনফেকশনটা পড়ে যাচ্ছে, যেহেতু ড্রপলেট গুলো এয়ারে ভাসছে,
প্লাস ডাস্ট, ধুলো বালি হাবি জাবি, এগুলোর জন্য তো রোগ হয় না। তো এগুলোকে তো আর তুমি ড্রপলেট ট্রান্সমিশনে ফেলবে না, এই জন্য এগুলোকে এয়ারবর্ন ট্রান্সমিশনটা আলাদা করে বানানো হলো। Some of the large droplet which are expelled during coughing, sneezing settle on the floor, clothes, linen, and become part of the dust. This is known as infected dust. During sweeping, dusting, and bed making, infected dust is released again in atmosphere. কি বলছে? তুমি কেশে দিলে, হ্যাঁ, তুমি কেশে দেওয়ার পর তোমার কাশির মাধ্যমে যে ড্রপলেট গুলো তৈরি হলো, সেই ড্রপলেটে মনে করো টিটিবি রয়েছে এবং সেই ড্রপলেট গুলো বালিশে পড়লো, হ্যাঁ, এবং তুমি সেই বালিশে তোমার বোন এসে শুয়ে পড়লো, সেখান থেকে ছড়াতে পারে। বা চাদরে পড়লো, চাদরটা ঝাড়া দিল মা এসে, বাতাসে চলে গেল, উড়ে গেল, সেটার মাধ্যমে ঢুকে গেল আবার অন্য জনে। তো এইভাবে ছড়ায় ইনফেক্টেড ডাস্ট। ডাস্টটা প্রথমে ইনফেক্টেড হয়ে গেল, ব্যাস সেটার মাধ্যমে রোগ ছড়ালো। তো টিউবারকুলোসিস, নিউমোনিয়া, স্টেপ্টো অ্যান্ড স্টাফাইলোকোকাল ইনফেকশন, এই তো। তাহলে বলো, বায়ু দূষণের মাধ্যমে যে রোগটা হয় সেটা কি এয়ারবোর্ন ট্রান্সমিশনের মধ্যে ফেলতে পারি? হুম এয়ারবর্ন হুম এয়ারবর্ন হবে। বায়ু দূষণের মাধ্যমে মনে করো যে রোগটা হচ্ছে সেটাকে আমি এয়ারবোর্নের আন্ডারে ফেলতে পারি? স্যার ওই ইনফেক্টেড ডাস্ট যেটা ওইটা হতে পারে। অবশ্যই এয়ারবোর্নের আন্ডারে ফেলতে পারবো। তো এখানে লেখা নাই কিন্তু হবে, ঠিক আছে। ফোমাইট বর্ন ডিজিজ, ফোমাইট বলতে কি, জিনিসপত্র থেকে যেটা হয়। ফোমাইটের আর্টিকেল যেটা ওই করোনার সময় আমরা মোবাইল টোবাইল সব ইয়ে করছিলাম, স্যানিটাইজ, মোবাইলটা হচ্ছে একটা ফোমাইট। Fomite are articles that convey infected to others become they have been contaminated by pathogenic organism. Example include handkerchief, রুমাল, ড্রিঙ্কিং গ্লাসেস, ডোর হ্যান্ডেল, যেগুলো সবসময় আমরা টাচ করি সেই জায়গাগুলো থেকে ছড়াতে পারে। হ্যাঁ, হ্যান্ডকারচিফ, রুমাল সবসময় ধরি, ড্রিঙ্কিং গ্লাসেসটা আমি ধরছি, ভাই ধরছে আবার সেটা, ডোর হ্যান্ডেল, টাওয়েল, ক্লোদিং টয়েস. হোমাইট প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন ইনডিরেক্ট ইনফেকশন। তাহলে ডাইরেক্ট ইনফেকশনের মধ্যে সব থেকে বেশি ছড়ায় হচ্ছে রোগ ড্রপলেট ইনফেকশন। ইনডিরেক্টের মধ্যে ফোমাইটের মাধ্যমে সব থেকে বেশি হয়। আনক্লিন হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার, সেটা বলার কোনো রকেট সায়েন্স নাই। Hand are most common medium by which pathogen agent are transferred to the food from the skin, nose, bowel, eats, as well as from other food. Example included staphylococcal and streptococcal infection, typhoid fever, dysentery, hepatitis C, intestinal parasite. ইনকিউবেশন পিরিয়ড, এবার ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বোঝো? ইনকিউবেশন পিরিয়ড সম্বন্ধে তোমার ধারণা অবশ্যই আছে, দেখলাম আমি, তুমি নিজেই পড়েছো অ্যান্সার। তবু আরেকটু ডিপ ধারণার দরকার, সেজন্য পড়ি আমরা এখানে কি লেখা আছে। An infection become apparent only after a certain incubation period, which is defined as the time interval between invasion by an infectious agent and appearance of the first sign and symptom. ঢুকলো ইনফেকশনটা, প্রথম যে সাইন দেখা গেল, এই যে ডিউরেশন, সেটাই হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। During the incubation period, the infectious agent undergoes multiplication in the host. সেই সময়টা ও কি করে, মাল্টিপ্লাই করে হোস্টের ভেতরে। When a sufficient density of the disease agent is built up in the host, the health equilibrium is disturbed. স্যার এই 1 তারিখে ঢুকলো, 10 তারিখে আমার মধ্যে সিমটম দেখা গেল, কেন? কারণ একটা ডেন্সিটি দরকার। মনে করো একটা অর্গানিজম ঢুকলো, 5,000টা না হলে সে রোগটা সে ম্যানিফেস্ট করতে পারছে না সিমটম গুলো। তো 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 16টা, এভাবে করে হতে থাকে 8টা। তো এভাবে 8টা থেকে 16টা এভাবে করে হতে হতে যখন 5,000টা হবে তখনই তার মধ্যে সিমটম দেখা যাবে। সেজন্য দেখবে জলের মধ্যে তোমরা পড়েছিলে, জলে যদি 500টা তোমার ইয়ে থাকে, আরে কি একটা কোলাই, ইকোলাই, ইকোলাই ছিল না, কি একটা ব্যাকটেরিয়া ছিল, 500টার নিচে থাকলে সেই জলটা খাওয়া যাবে, 500র বেশি থাকলে সেই জলটা কিন্তু জীবাণুমুক্ত করে খেতে হবে। মনে পড়ছে না, মাইক্রো অর্গানিজমটার নাম যেন কি ছিল, কলিফর্ম কাউন্ট চেক করা হয় জল, যে জলটা খাওয়া যাবে কিনা। কলিফর্ম যদি 500 নিচে থাকে তাহলে সমস্যা নাই, কলিফর্ম 500-র উপরে হলেই সমস্যা। তারপর the length of the incubation period is a characteristic of each disease.
বলছে প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে যে ইনকিউবেশন পিরিয়ডের লেন্থটা সেটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য আছে। There is a minimum incubation period for every disease before which no illness can occur. Minimum incubation period for every disease before which no illness can occur. That is incubation period varies from different infectious disease and also from one person to another with the same disease. একই রোগে তোমার 7 দিন লাগতে পারে, আমার 5 দিনও লাগতে পারে disease develop হতে। In some incubation period is very short ranging from few hour 2 থেকে 3 দিনও হতে পারে। Staphylococcal food poisoning, cholera, bacillary dysentery দেখাও very important। একদম শর্ট টাইমে মানে হাইলাইট করবে এগুলো যেগুলো আমি বলবো। তো 2 থেকে 3 দিন ভেরি শর্ট রেঞ্জিং ইনকিউবেশন পিরিয়ড কাদের? স্টাফাইলোকোকাল ইনফেকশন, ওই যে গলা ফলা ব্যথা হয়ে যায় না, গলা ব্যথা হয় স্টাফাইলোকোকাল ইনফেকশনের জন্য, জ্বর ফর আসে, ওইগুলো আর কি। তারপর হচ্ছে ফুড পয়জনিং তো হবেই, কলেরা, ব্যাসিলারি ডিসেন্ট্রি এন্ড ইনফ্লুয়েঞ্জা। ইন সাম ইনকিউবেশন পিরিয়ড ইজ মিডিয়ান লেন্থ, বলছে এগুলো মাঝামাঝি, যেমন 10 দিন থেকে 3 উইকের মধ্যে, যেমন টাইফয়েড, হ্যাঁ টাইফয়েড ইনফেকশন, ভাইরাস ডিজিজ আচ্ছা চিকেন পক্স, মিজলস, মামস, এগুলো হচ্ছে মাঝামাঝি 10 দিন থেকে 3 সপ্তাহ। দেন দেয়ার আর ইনফেকশিয়াস উইথ লং ইনকিউবেশন পিরিয়ড, ভেরি লং। কি হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, রেবিস তো জানোই, কুকুর আজকে কামড়ালো, হ্যাঁ 1 বছর পর সে মারা যেতে পারে, ভেরি লং। নন ইনফেকশিয়াস ডিজিজ সাচ as ক্যান্সার, হার্ট ডিজিজ এন্ড মেন্টাল ইলনেস অলসো হ্যাভ ইনকিউবেশন পিরিয়ড। ক্যান্সার ফ্যান্সার এগুলো রোগেও কিন্তু ইনকিউবেশন পিরিয়ড থাকে, হুইচ মে বি মান্থ অর ইয়ার, 1 মাসও হতে পারে, কয়েক মাস, কয়েক বছর। দ্য ল্যাটেন্ট পিরিয়ড, দ্য টার্ম ল্যাটেন্ট পিরিয়ড ইজ ইউজ ইন নন ইনফেকশাস ডিজিজ অ্যাজ ইকুইভ্যালেন্ট। তুমি বলতে পারো নন ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে কিন্তু ইনকিউবেশন পিরিয়ড কথাটা ইউজ হয় না। তোমাকে কখনই কেউ জিজ্ঞাসা করবে না এই ক্যান্সারের ইনকিউবেশন পিরিয়ড কত, হ্যাঁ তোমাকে বলবে কি ল্যাটেন্ট পিরিয়ড বলো। টার্ম ল্যাটেন্ট পিরিয়ড ইজ ইউজ ইন নন ইনফেকশাস ডিজিজ। নন ইনফেকশাস ডিজিজ নাম বলো শম্পা, ক্যান্সার বাদে। হাইপারটেনশন, ভেরি গুড। ডায়াবেটিস, মেলাইটাস, হাইপারটেনশন, স্ট্রোক, এগুলো ইনকিউবেশন পিরিয়ড ফ্রম infectious disease incubation period in infectious disease latent period has been defined as period from disease initiation to disease detection। তাহলে ল্যাটেন্ট পিরিয়ড যদি বলা হয়, আচ্ছা বলো তো ল্যাটেন্ট পিরিয়ড ডেফিনিশনটা কি? বলে পিরিয়ড ফ্রম, এটা দাগিয়ে নাও, ডিজিজ ইনিশিয়েশন টু ডিজিজ ডিটেকশন। ডিজিজ শুরু হয়েছিল সুগার ওই মোটামুটি 2021 সাল থেকে, আমার ধরা পড়লো 2022-এ টেস্ট করতে গিয়ে, এই সময়টা হচ্ছে ল্যাটেন্ট পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড is of fundamental important in epidemiological study। ইনকিউবেশন পিরিয়ডে খুব জরুরি এপিডেমিওলজিক্যাল স্টাডি জানতে, আমরা এপিডেমিওলজি চ্যাপ্টারই পড়ছি। ট্রেসিং অফ সোর্স অফ ইনফেকশন, যার মাধ্যমে আমরা সোর্স অফ ইনফেকশনটা বুঝতে পারি। কি করে বুঝতে পারি বলো তো ইনকিউবেশন পিরিয়ডের মাধ্যমে সোর্স অফ ইনফেকশন? কি সম্পা বলতে পারবি না বলো? বুঝতে পারলাম না। মনে করো তোমার পেট খারাপ হলো, তুমি জানো যে পেট খারাপটা, এই যে আমার বেসিক্যালি রিসেন্টলি হলো, এর হচ্ছে ইনকিউবেশন 3 দিন। তাহলে 3 দিন আগের কথা ভাবো যে 3 দিন আগে আমি কি খেয়েছিলাম। আচ্ছা, ও 3 দিন আগে আমি স্যারের বাড়ি গিয়েছিলাম, স্যার আমাকে জল খাইয়েছিল বোতলে, ওই বোতলে তার মানে ইনফেকশনটা ছিল। তাহলে তুমি এর মধ্যে বুঝতে পারলে না সোর্সটা কি ইনফেকশনের? বুঝলে? হ্যাঁ। পিরিয়ড অফ সার্ভেলেন্স, incubation period is useful in determining the period of surveillance or quarantine। কোয়ারেন্টাইন জানো তো কি? কোয়ারেন্টাইন আইসোলেশন করে রাখা। না, এই তো এটা খুব জরুরি, হ্যাঁ কমিউনিটি হেলথ নার্সিং এর ক্ষেত্রে তোমার জন্য এটা খুব জরুরি বলে দিচ্ছি। তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করবে, এই বলো তো কোয়ারেন্টাইন আর আইসোলেশনের মধ্যে ডিফারেন্স কি? দুটো এক না। কোয়ারেন্টাইন আর আইসোলেশন বলতে পারবে ডিফারেন্স? কোয়ারেন্টাইন তখন স্যার আইসোলেশন আছে যখন রোগটা তার মধ্যে প্রকাশিত হবে তখন আইসোলেশন করে রাখাটাকে বলা হচ্ছে আইসোলেশন। আর রোগ হওয়ার পূর্বে যদি কাউকে আইসোলেশন করে রাখা হয় সেটাকে বলা হচ্ছে
কোয়ারেন্টাইন রোগ হওয়ার পূর্বে যদি ঘরবন্দি করে রাখা হয়, যেটা হয়েছিল আমাদের, বলছিল না মোদি কোয়ারেন্টাইন, ঘর মে রহো কোয়ারেন্টাইন। তুমি মনে করো আশেপাশে দেখছো অনেক রোগ ফোগ হয়ে গেছে, তুমি আগেই ঘরবন্দি হয়ে গেলে, তুমি কোয়ারেন্টাইনে চলে গেলে। রোগ হয়ে গেছে কারো, ওকে ধরে বান্ধে আলাদা করে রাখা হচ্ছে, ওটা হচ্ছে আইসোলেশন, ডিফারেন্স। কমিউনিটি হেলথ সাবজেক্ট না ভেরি ভাস্ট, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট, আর ভেরি মানে ইউটিলিটিফুল সাবজেক্ট, একটা খুব ব্যবহার আছে। তো এই হচ্ছে মজার বিষয়। তাহলে সার্ভেলেন্স বলছে, তাহলে তুমি বুঝতে পারবে যদি ইনকিউবেশন পিরিয়ড যদি জানো, তাহলে বুঝতে পারবে তাহলে তোমাকে কতদিন কোয়ারেন্টাইন থাকতে হবে। দিস পিরিয়ড ইজ ইউজুয়ালি ইকুয়াল টু ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড ফর দ্য ডিজিজ। ইমিউনাইজেশন, তুমি যদি ইনকিউবেশন পিরিয়ড জানো বুঝো, তাহলে তুমি ইমিউনাইজেশন প্রোফাইলেকটিক্যালি এ নলেজ অফ ইনকিউবেশন পিরিয়ড হেল্প টু আস প্রিভেন্ট ক্লিনিক্যাল ইলনেস বাই হিউম্যান ইমিউনোগ্লোবিনস অ্যান্ড অ্যান্টিসেরা। হিউম্যান ইমিউনোগ্লোবিনস বোঝো তো কি? ইমিউনোগ্লোবিন পড়েছিলে না? 5 রকমের ইমিউনোগ্লোবিন হয়, আইজিজি, জি, আইজিএ, আইজিটি, আইজিএম, ওগুলো হচ্ছে হিউম্যান ইমিউনোগ্লোবিন। তো হিউম্যান ইমিউনোগ্লোবিন কখন দেওয়া হয়? রোগের ক্ষেত্রে দেওয়া হয়, তাই না? যখন মনে করো রোগ ডেভেলপ হয়ে যায়, সাপোজ মনে করো একটা রোগের মনে করো তো ভ্যাকসিন কখন দেওয়া হয়? যখন রোগটা তোমার হয় নাই তখন দেওয়া হবে না, যেন ভ্যাকসিনটা দিলে ওই রোগের বিরুদ্ধে তোমার যেন অ্যান্টিবডি তৈরি হয়। এবার রোগটা হয়ে গেছে, তখন কি ভ্যাকসিন দিলে লাভ আছে? অ্যান্টিসেরা তখন তোমাকে ডাইরেক্ট অ্যান্টিবডি দিতে হবে, সময় নাই যে ভ্যাকসিন দিয়ে দিব অ্যান্টি ইমিউনোগ্লোবিন তৈরি হবে, তখন কিন্তু এগুলো দেওয়া হয়। তো তুমি বুঝতে পারবে, তুমি যদি আগে বুঝে যাও ইনকিউবেশন পিরিয়ডটা রোগের, তখন তুমি আগে বুঝে গেলে হ্যাঁ ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে এই রোগের এই, এখন আর ভ্যাকসিন নিয়ে লাভ নাই, এখন হিমোগ্লোবিন দিতে হবে। তারপর কি বলছে? আইডেন্টিফিকেশন অফ পয়েন্ট অফ সোর্স অর প্রোপাগেট এপিডেমিক ইন পয়েন্ট সোর্স এপিডেমিক, all cases occur within incubation period of the disease. In propagated epidemic cases occur later than the no length of the incubation period. ওই যেটা বললাম আর কি, সোর্সটা তুমি বুঝতে পারবে। পয়েন্ট সোর্স এপিডেমিক, all the cases occur within one incubation period of the disease in a propagated epidemic. মনে করো একটা সবাই পাড়ায় একটা পুজো হয়েছিল, সবাই খেতে গেছে প্রসাদ, সে প্রসাদ খাওয়ার পর 7 দিন পর সবাই একসাথে ডিসেন্ট্রিতে ভুগছে। 7 দিন যদিও লাগে না ডিসেন্ট্রিতে, 2 দিন পর। তোমরা বুঝতে পারবে সবাই, যারে 2 দিন পর সবাই ভুগছে মানে 2 দিন, এই রোগটার তো আমরা জানি ইনকিউবেশন পিরিয়ডটা কি, সেই হিসাবে প্রোপাগেটেড এপিডেমিক। প্রোপাগেটেড এপিডেমিক বলতে কি বোঝাচ্ছে? cases occur later than the no length of the incubation. In a point source epidemic, all the cases occur within one incubation period, যেটা বলে দিলাম। পয়েন্ট সোর্স বলতে সবার ইনকিউবেশন পিরিয়ড এক। In a propagated epidemic, cases occur later than we know length of the incubation. কি বুঝলে বলো প্রপাগেটটা? প্রোপাগেটের মানেটা কি? প্রপাগেটেড এপিডেমিক, এক মিনিট দাঁড়াও, এর আক্ষরিক অর্থটা দেখি। প্রপাগেটেড বলতে এখানে বোঝাচ্ছে প্রচারিত, পাবলিসাইজড, ডিসক্লোজড। লেটার দেন উই নো লেন্থ অফ দ্য ইনকিউবেশন, এটা পরে তোমাকে বলে দেবো আমি। হ্যাঁ, এটা কি বলতে চাই? প্রগনোসিস বুঝতে পারি আমরা। প্রগনোসিস বলতে কি, ইনকিউবেশন পিরিয়ড ক্যান অলসো বি ইউজ ইন এস্টিমেটিং দ্য প্রগনোসিস অফ দ্য ডিজিজ ইন সাম ডিজিজ টেটানাস। ডায়াগনোসিস আর প্রগনোসিসের মধ্যে ডিফারেন্স জানো কি? ডায়াগনোসিস মানে রোগ নির্ণয় করা, আর প্রগনোসিস মানে রোগটার ট্রিটমেন্ট কি। মানে প্রগনোসিস বলতে রোগটা মনে করো ডায়াগনোসিস হয়ে গেল, এবার তুমি ওষুধ দিচ্ছ, ওষুধ খেয়ে অল্প ভালো আছে, হ্যাঁ তুমি প্রগনোসিস করলে হ্যাঁ তার মানে রোগটা এই লাইনে যাচ্ছে, এবার ঠিক পার যাচ্ছে, এবার আমাকে এই ওষুধটা দিতে হবে, দিলে তখন একটু সুস্থ হলো, তুমি বুঝলে ও আচ্ছা এবার একটু সুস্থ হয়েছে, আবার আমাকে এই অ্যান্টিবায়োটিকটা চালাতে হবে। এই যে তুমি একটা রোগের ওষুধ দেওয়ার পর রোগের লক্ষণ বা ধরন বুঝে বুঝে তুমি ট্রিটমেন্ট করছো, এটাকে বলা হয় প্রগনোসিস। তো প্রগনোসিস ইনকিউবেশন পিরিয়ড ক্যান অলসো বি, তুমি বুঝে যাচ্ছ মনে করো চিকেন পক্সের
ইনকিউবেশন পিরিয়ড 7 দিন। 7 দিন পর চিকেন পক্স হলো। এবার তুমি 7 দিন পর চিকেন পক্স সিম্পটম গুলো দেখা যাবে। তুমি জানো প্রথমে ওই উঠবে, র্যাশ উঠবে, মাথা ব্যথা করবে, জ্বর আসবে। তুমি প্রগনোসিসটা বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ 3 দিন হয়ে গেছে, তার মানে এটা হবে। ও 4 দিন হয়ে গেছে, এটা হবে। ও 7 দিন হয়ে গেছে না, এবার হচ্ছে জলগুলো ফেটে ফেটে বেরোবে। হ্যাঁ, এই যে হচ্ছে প্রগনোসিস। তুমি আগে বুঝতে পারছো যে কি থেকে কি হচ্ছে। তুমি যদি নাই জানো যে কত দিনের রোগ, তাহলে তো তুমি বলতেও পারবে না, তাই না? এটাকে বলে প্রগনোসিস। ইন সাম ডিজিজ যেমন টিটেনাস, রেবিস, শর্টার দ্য ইনকিউবেশন পিরিয়ড দ্য ওয়ার্স অফ দ্য প্রগনোসিস অফ দ্য ডিজিজ। বলছে যে কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড যদি ছোট অল্প হয়, হ্যাঁ বলছে দেখো যে ইনকিউবেশন পিরিয়ড ক্যান অলসো বি ইউজ ইন এস্টিমেটিং দ্য প্রগনোসিস অফ দ্য ডিজিজ। ইন সাম ডিজিজ টিটেনাস এবং র্যাবিস, টিটেনাস এবং র্যাবিসের ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যেহেতু ওদের লম্বা ইনকিউবেশন পিরিয়ড, প্রগনোসিস তুমি বুঝতে পারবে। শর্ট যদি ইনকিউবেশন পিরিয়ড হয়, ওর্স প্রগনোসিস, তখন কিন্তু তুমি প্রগনোসিসটা তুমি খারাপ বুঝতে পারবে যে এই 3 দিন এর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তুমি প্রগনোসিস করতে করতে বুঝতে বুঝতে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। দাস প্রগনোসিস ইজ রিলেটেড টু ইনকিউবেশন পিরিয়ড অফ দ্য ডিজিজ। প্রগনোসিসটা ইনকিউবেশন পিরিয়ডের উপর ডিপেন্ড করে যে আমার প্ল্যান অফ ট্রিটমেন্ট কি হবে, এরপরে কি হবে, ওর পরে কি হবে। সময় থাকলে বুঝতে পারবো, আমি করতে পারবো। সময় নাই আর কি, হঠাৎ করে হয়ে গেল 2 দিনের ইনকিউবেশন পিরিয়ডে। চলো আজকে এই পর্যন্ত থাক, মনে রাখবে কতটা পড়ালাম। সিরিয়াল টাইম, জেনারেশন টাইম, কমিউনিকেবল পিরিয়ড, অনেক কিছু সেকেন্ডারি অ্যাটাক, অনেক শেখার আছে, অনেক ভালো করে যদি পড়ো। আজকে এইটুকুই থাক, গুড নাইট।